হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সাথে আমি ভালো আছি। বন্ধুরা, আজকে আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের এই ভিডিওটা একবারে যারা নতুন অর্থাৎ কম্পিউটার কেবলমাত্র নিয়েছেন তারা নিজেরাই কিভাবে নিজেদের সিভি তৈরি করবেন সে বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টা আমাদের জন্য খুবই জরুরি, কারণ আমরা যারা কম্পিউটার নিই বা ল্যাপটপ কিনি তারা কিন্তু জানি না যে কিভাবে আমরা একটা সিভি নিজেরাই তৈরি করতে পারি। তারা মূলত কি কাজটা করি, তারা চলে যায় দোকানে, সেখানে গিয়ে 100 বা 150 টাকা বিল দিয়ে কিন্তু আমরা কি করি, একটা সিভি বানিয়ে নিই। কিন্তু আমি বলবো আপনাকে, আপনি যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে আপনি নিজে থেকে আপনার মনের মতো করে, অর্থাৎ আপনি যেভাবে চান সেভাবে করে একটা সিভি সুন্দর করে বানাতে পারেন। তাই আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, আপনি শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখুন, কারণ আমার এই ভিডিওটাই আপনার জীবনকে পাল্টে দিতে পারে। কারণ একটা ভালো বানের সিভি না হলে কিন্তু আপনি ভালো জায়গায় অ্যাপ্লিকেশন করতে পারবেন না, কারণ আপনার সিভির উপর নির্ভর করবে আপনার ভাইবা। অর্থাৎ আপনি যেখানে সিভি জমা দেন না কেন, সেখানে যদি আপনি ভালো মতো সিভি ড্রপ না করতে পারেন, অর্থাৎ ভালো মানের সিভি ড্রপ না করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে কখনোই কল করা হবে না। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার একটা সিভি এখানে ক্রিয়েট করা আছে। আমি আশা করব আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো এইরকম আপনি সিভি কিভাবে তৈরি করবেন সেটা আমি আজকে আপনাদের সাথে দেখাবো। তো চলুন সর্বপ্রথম আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাকে যে কাজটা করতে হবে, সর্বপ্রথম আগে আপনাকে একটা ওয়ার্ড ডকুমেন্ট নিতে হবে। তো ওয়ার্ড ডকুমেন্ট আমরা নিলাম, এই ওয়ার্ড ডকুমেন্টটা এখন আপনাকে নাম দিতে হবে। আমি এখানে রিনেম একবারে করে নিলাম সিভি, অর্থাৎ এই ফাইলের নাম দিলাম সিভি। তো আমরা এটাকে এখন ওপেন করি। যেহেতু আমি অফিস 2007 চালাচ্ছি, আপনারা যেটাই চালান না কেন সেটা একই মোটামুটি আপনাদের সিস্টেম বা যেটাই বলি না কেন। এরপর আমরা যাবো পেজ লেআউটে। পেজ লেআউটে গিয়ে আমরা করবো কি, মার্জিন, অর্থাৎ আমরা সবসময় মার্জিনটা ঠিক করে নেবো। মার্জিন আপনি আপনার ইচ্ছা মতো নিয়ে নেবেন। এখানে আপনি কাস্টমও করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে আমরা ওরিয়েন্টেশন গেলাম, সাইজে, এরপরে সাইজ দেবেন A4। সবসময় আপনি সিভিটাকে সাইজ রাখবেন A4। তারপর আসলো কলাম। এরপরে যেটা হলো ফন্ট সাইজ, অর্থাৎ আপনি ফন্ট সাইজ আপনি আপনার মতো করে দিয়ে দেবেন, যেটা ভালো লাগে। তারপর আপনি ফন্ট আপনি সিলেক্ট করবেন। আমি টাইমস নিউ রোমান দিলাম, আপনি চাইলে অন্য ফন্টও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে, কারিকুলাম ভিটা, অর্থাৎ আমি কারিকুলাম ভিটা ওয়ার্ডটা লিখলাম বা বাক্যটা লিখলাম। এটাকে আমি যে কাজটা করবো অ্যালাইনমেন্ট করবো, অর্থাৎ মিডিলে করে দিলাম। মিডিলে দেওয়ার পরে আমাদের যে কাজটা হবে, এখন আমাদের সর্বপ্রথম লিখতে হবে নেম। নেমের পরে আমি কোলন দিলাম। কোলন দেওয়ার পরে এটাকে আমরা কিভাবে দূরে সরাবো সেটা আমি বলছি। এটা আপনি ট্যাব মারে সরাই নেবেন। ট্যাব মারলে একটা নির্দিষ্ট সংখ্যক দূরে যাবে, আর যদি স্পেস ব্যবহার করেন তাহলে অনেক সময় লাগবে। তারপর আসলে কি, ফাদার্স নেম। নিজের নামের পরে আসলো ফাদার্স নেম, অর্থাৎ আপনার সার্টিফিকেটে যে বাবার নামটা আছে সেটা দিয়ে দিবেন। আবারও বলি, আপনার সার্টিফিকেটের সাথে সামঞ্জস্য রেখে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবেন। তারপর আসলে কি, মাদার্স নেম, অর্থাৎ আপনার বাবার নাম দেওয়ার পরে হয়ে গেল কি, মাদার্স নেম। আপনি আপনার মাদার্স নেম দিয়ে দিন। আমি আমার মাদার্স নেম এখানে অলরেডি দিয়ে দিছি। দেখেন, অলরেডি আমার মায়ের নাম আমি এখানে দিয়ে দিলাম। তারপরে যে কাজটা করতে হবে, আপনাকে পর্যায়ক্রমে সব তথ্য যেহেতু এখানে দিতে হবে, এরপরে আমরা আমাদের যে তথ্যটা প্রয়োজন সেটা আমরা এখানে দিব। আমি আমার নাম দিলাম, ফাদার্স নেম দিলাম, মাদার্স নেম দিলাম। আমার মাদার্স নেম দেওয়ার পরে অবশ্যই আপনাকে পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দিতে হবে, অর্থাৎ আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ এনআইডি তে যেটা আছে সেটা অলরেডি আপনি দিয়ে দিবেন। আমি আমার পার্মানেন্ট অ্যাড্রেসটা অলরেডি এখানে দিয়ে দিচ্ছি, আপনি আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দিবেন। প্রথমে দেবেন ভিলেজ, ভিলেজের পরে দিবেন পোস্ট অফিস, তারপরে দিবেন উপজেলা অথবা থানা, তারপরে দিবেন ডিস্ট্রিক্ট, এবং সাথে কিন্তু পোস্ট কোডটা দিলে খুব উত্তম হয়। আবারও বলি, আপনারা ভিলেজ, পোস্ট অফিস, উপজেলা অর থানা এবং ডিস্ট্রিক্টের সাথে পোস্ট কোড অলরেডি দিয়ে দিবেন, কারণ পোস্ট কোডটা দিলে আপনার অলরেডি কি ভালো। তো আমি আমার পার্মানেন্ট যে অ্যাড্রেসটা সেটা আমি আমার গ্রাম, পোস্ট অফিস, থানা এবং ডিস্ট্রিক্ট, তো আমি এটাকে 2 লাইন করে নিচ্ছি, অর্থাৎ ইন্টার দিয়ে নিচে নামিয়ে নিলাম। তো আমার কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস শেষ। এরপরে যে কাজটা হবে, প্রেজেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেস মূলত আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এক জায়গায়, আর প্রেজেন্ট অ্যাড্রেস মনে করেন আপনি এখন অন্য জায়গায় আছেন ভাড়া, সেটা দিয়ে দিবেন। যেখানে আপনি আছেন সেটা দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তো আমি দিয়ে দিচ্ছি, আমি যেহেতু বর্তমানে ঢাকায় অবস্থান করছি, সেখানে তো আমি আমার ঢাকার যে বাসার যে নাম্বার বা যে রোড নাম্বার সেটা অলরেডি আমি এখানে দিয়ে দিচ্ছি। তো দেখেন, A/3 আলমনগর সুগন্ধা হাউজিং, হেমায়তপুর, সাভার। অর্থাৎ এটা হলো, আলমনগর হলো একটা গ্রাম, হেমায়তপুর হলো পোস্ট অফিস, সাভার হলো থানা, আর ঢাকা হলো ডিস্ট্রিক্ট বা জেলা। তো দেখেন, এটা আমি অলরেডি নিয়ে নিয়েছি। এবার হেমায়তপুরকে আমি নিচে নামাবো। দেখেন, অলরেডি আমি 2 লাইন করে নিলাম। তো আমাদের কাজ, অর্থাৎ আমার নাম, বাবার নাম, মাতার নাম, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু অলরেডি শেষ। এরপরে আমাদের যে কাজটা আছে সেটা হলো ন্যাশনালিটি আছে, তারপরে মোবাইল নাম্বার আছে, ডেট অফ বার্থ আছে, এনআইডি নাম্বার আছে। এগুলো আমরা এখন পর্যায়ক্রমে দিব। তো সর্বপ্রথম আমি দিলাম কি, মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটা আপনি আপনার মোবাইল নাম্বার অলরেডি দিয়ে দিবেন। আমি আমার মোবাইল নাম্বার ব্ল্যাঙ্ক রাখলাম, বা দিয়েও দিতে পারি, কোনো সমস্যা নেই। তারপরে আবারও বলি, আপনাদের যেটা চালু নাম্বার, অর্থাৎ যে নাম্বারটা সবসময় চালু থাকে সেটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনি যেখানে সিবি ড্রপ করবেন সেহেতু আপনার সাথে কমিউনিকেট করবে। তারপর আমরা দিয়ে দিব ডেট অফ বার্থ। আপনাকে আবারও আপনাদের রিমাইন্ডার করে দিই,
ডেট অফ বার্থটা মাস্ট বি আপনার সার্টিফিকেটে যে ডেট অফ বার্থ আছে সেটাই দিবেন, কারণ এই ডেট অফ বার্থের উপর আপনার অনেক কিছু ভেরি করে। তারপরে আমরা যে কাজটা করব, আমাদের মোবাইল নাম্বার দেওয়া হলো, ডেট অফ বার্থ দেওয়া হলো, তারপর আমরা যে কাজটা করবো সেটা হলো কি এনআইডি নাম্বার দেব। অবশ্যই আমরা এনআইডি নাম্বার দেওয়ার চেষ্টা করব। তারপরে আমাদের আরও আছে সেক্স অর জেন্ডার, অর্থাৎ আপনি এই স্ত্রীলিঙ্গ না পুরুষ, এটা আপনাকে অবশ্যই আইডেন্টিফাই করে দিতে হবে। তবে আমি আবার বলি, আমার ভিডিওটা যারা দেখতে চান নতুনদের জন্য, আমি আবার বলি আমি ভিডিও মূলত তৈরি করি নতুনদের জন্য, একবারে যারা নতুন। তারপরে হলো কি রিলিজিয়ন। রিলিজিয়ন বলতে আপনি কোন ধর্মাবলম্বী, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, আপনি যে ধর্মাবলম্বী হন না কেন সেটা দিয়ে দিবেন। আমি যেহেতু মুসলিম, আমি আমার মুসলিম মানে এই রিলিজিয়নটা দিয়ে দিলাম। তারপর আসলে কি ন্যাশনালিটি, অর্থাৎ আমরা যেহেতু সবাই বাংলাদেশি, সো আমরা এখানে বাংলাদেশি দিয়ে দিব বা বিডি দিব। বাংলাদেশি দেওয়া ফুল নামটা দেওয়াই উত্তম। তবে আবারও বলি, একটু সাবধানতার সহিত আপনারা এই কাজটা করবেন। তারপরে আমাদের যে কাজটা, আমাদের কিন্তু মোটামুটি আমার সম্পর্কে সকল তথ্য এখানে চলে আসছে। এরপরে যে কাজটা, আমাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আমরা যেটাকে বলি যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড বা এডুকেশন কোয়ালিফিকেশন, যেটাই বলি না কেন সেটাই অবশ্যই এখানে দিয়ে দিবেন। আপনি এডুকেশন কোয়ালিফিকেশন বলতে পারেন বা এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আমি এখানে দিয়ে দিলাম এডুকেশন ব্যাকগ্রাউন্ড। আপনি চাইলে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশনও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। এর জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখন আমাদেরকে টেবিল ইনসার্ট করতে হবে, অর্থাৎ আমাদেরকে টেবিল নিতে হবে। তো এই কাজটা করার জন্য আমরা চলে যাবো ইনসার্টে গিয়ে আমরা যাবো টেবিলে এখন আপনার যতগুলো রো কলামের প্রয়োজন ততটুকু নিয়ে নেবেন। আমার যেহেতু প্রয়োজন 5টা, সো আমি এখানে নিয়ে নিলাম 5টা। তো সর্বপ্রথম আপনি নেম অফ ডিগ্রি বা ডিগ্রি নেম যেটাই দেন না কেন কোনো সমস্যা নেই, আপনি নেম অফ ডিগ্রি অথবা ডিগ্রি নেম আপনার ইচ্ছা যেভাবে দেন না কেন। তারপর আপনি দিবেন গ্রুপ, অর্থাৎ আপনি কোন গ্রুপ থেকে পাস করছেন সেটা। তারপরে দিবেন বোর্ডের পরে দিবেন আপনি পাসিং ইয়ার, অর্থাৎ কোন বছর পাস করছেন। তারপরে দিবেন রেজাল্ট অথবা জিপিএ, যেহেতু রেজাল্ট অনেক সময় যারা 90 দশকে তারা ছিল ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস, তাদের হবে রেজাল্ট। আবার যারা এই 90 দশকের পরে তাদের চলে আসবে জিপিএ। তো আমি সর্বপ্রথম দিয়ে দিলাম ডিগ্রি। তারপরে আপনি আপনার মতো করে টেবিলটাকে সুন্দর করে সাজিয়ে নেবেন, যার যতটুকু প্রয়োজন জায়গা সেইটুকু দিয়ে দিবেন। তো আমি জায়গা যার যতটুকু দিয়ে দেওয়ার পরে আপনি এই যে আমি যে নিচের রোটা নিয়ে আসলাম, এটা হলো ট্যাব মারলে কিন্তু নিচে আপনার রো তৈরি হবে। আপনি যতবার ট্যাব মারবেন ততটাই রো তৈরি হবে, এতে কোনো সমস্যা নেই। আপনাকে কিন্তু আর নতুন করে করতে হবে না। আমি দিলাম সায়েন্স, গ্রুপ ছিলাম সায়েন্সে, এসএসসি সায়েন্স, বোর্ড ছিল দিনাজপুর, পাসিং ইয়ার আপনার যে পাসিং ইয়ার আপনি দিয়ে দিবেন। আমি পাসিং ইয়ার ব্লাঙ্ক রাখলাম, রেজাল্টও ব্লাঙ্ক রাখলাম। তারপরে দিলাম এইচএসসি অথবা এটার সমমান যদি আপনার কোনো থেকে থাকে ডিগ্রি সেটা দিয়ে দিবেন। তো আমি যেহেতু এইচএসসি ছিলাম, সায়েন্স দিলাম দিনাজপুর, এটা আমি পাসিং ইয়ার ব্লাঙ্ক রাখলাম, রেজাল্টও ব্লাঙ্ক রাখলাম। তো আমি আমার মনে করেন যে আমি এতটুকুই আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড দিলাম, আরও আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড আছে, আমি এতটুকু এখানে দিলাম না, কারণ আমাকে ভিডিওটা ছোট করতে হবে, কারণ কথা বললে ভিডিও আমার বড় হয়ে যাবে। তারপর আমরা দিব কি কম্পিউটার এডুকেশন বা এক্সপিরিয়েন্স, যেটাই বলি না কেন কম্পিউটার এক্সপিরিয়েন্স যদি আপনার থেকে থাকে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। কম্পিউটার এক্সপিরিয়েন্স এখন মাস্ট বি লাগবে, আপনি যখনই সিভি ড্রপ করেন না কেন আপনার কম্পিউটার এক্সপিরিয়েন্স এখন লাগবেই, কারণ বর্তমান সময়ে এই সরকার যেহেতু ডিজিটালাইজেশনের উপর খুবই গুরুত্ব দিচ্ছে, আমাদের প্রত্যেকটা বিষয় এখন কম্পিউটারের সাথে জড়িত। তো আমি দিলাম কম্পিউটার এক্সপিরিয়েন্সে দিলাম এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, আরও অনেক কিছু আছে। আপনি যতটুকু পারেন, নেটওয়ার্ক যদি পারেন সেটাও দিবেন, আপনি যে প্রোগ্রামিং পারেন সেটাও দিবেন। তো আমি হালকা করে যতটুকু পারি ততটুকু দিয়ে দিলাম, কারণ সময় আমাকে এখানে সাশ্রয় করতে হবে। তারপরে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এক্সপিরিয়েন্স অর্থাৎ জব এক্সপিরিয়েন্স, আপনি যে পূর্বে কোনো জব করে থাকেন সেটাও আপনাকে এখানে অ্যাড করতে হবে। বুঝতে পারছেন? আপনাকে কিন্তু মাস্ট বি আপনার যদি কোনো জবের এক্সপিরিয়েন্স থাকে সেটা কিন্তু আপনি অ্যাড করে নেবেন। তো আমি এখানে এক্সপিরিয়েন্স নামে করলাম। এক্সপিরিয়েন্স দেওয়ার পরে আবারও আমাদেরকে টেবিলে ইনসার্ট করতে হবে। তো আমরা চলে যাব ইনসার্টে গিয়ে টেবিলে, কারণ এখানে আপনাকে কোম্পানি নেম, তারপর ডিউরেশন, ডেজিনেশন এগুলো আপনাকে দেখাইতে হবে, বা নেম অফ কোম্পানি বা কোম্পানি নেম যেটাই দেন না কেন কোনো সমস্যা নেই। তারপর দিবেন ডেজিনেশন, কোম্পানির নামের পরে অবশ্যই ডেজিনেশন দিবেন। তারপরে দিবেন পিরিয়ড, কারণ কত সময় থেকে কত সময় পর্যন্ত আপনি কোম্পানিতে আপনি কর্মরত ছিলেন সেটা কিন্তু অবশ্যই আপনাকে আইডেন্টিফাই করে দিতে হবে। শুধু বললে হবে না যে আপনি একজন ছিলেন। আমার যে পূর্বের যে চাকরির যে অভিজ্ঞতা সেগুলো আমি কিছু শেয়ার করতেছি। যেমন এএমজেতে ছিলাম, এএমজে স্কলার্স একাডেমিতে ছিলাম অ্যাসিস্ট্যান্ট টিচার, ডিউরেশন আমার এতটুকু ছিল। দেখেন আমি এখানে তারিখ দিয়ে দিচ্ছি। আমি সামান্য এখানে দুটো আমার এক্সপিরিয়েন্স এখানে আপনাদের সাথে শেয়ার করব, আমার আরও এক্সপিরিয়েন্স আছে, আমি এগুলো শেয়ার করতেছি না। তারপরে দিয়ে দিলাম আপনার এএম ইন্টারন্যাশনাল বা আমার আরও কিছু প্রতিষ্ঠান আছে যেখানে আমি চাকরি করছি সেগুলো আমি দিয়ে দিলাম। এএমআইএস এটা পূর্ণরূপ হলো এএম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, এখানেও আমি অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলাম, বর্তমানে এখনও আছি, সেখানে কাজ করতেছি, সেটা আমি এখন এখানে অ্যাড করতেছি। তো দেখেন আমার কিন্তু মোটামুটি কাজ শেষ। এডুকেশন ব্যাকগ্রাউন্ড গেল, কম্পিউটার এক্সপিরিয়েন্স গেল, তারপরে গেল এক্সপিরিয়েন্স। বুঝতে পারছেন আমার কি হলো, শিক্ষাগত যোগ্যতা গেল, কম্পিউটার শেখা গেল, তারপরে এক্সপিরিয়েন্স গেল, এরপরে আসলো কি সিগনেচার। আপনি এখানে চাইলে কিন্তু আপনাকে যদি কেউ করে অথরাইজ করে সেটাও কিন্তু আপনি এখানে অ্যাড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই।
তো আমরা এখন যে কাজটা করব, আমরা দেখতে পাচ্ছেন আমাদের লেখা শেষ। আমরা এখন কি করব, কালার ধরাবো, ব্যাকগ্রাউন্ডে কালার ধরাবো, বোল্ড করব, এগুলো কাজ করব। তো এই কাজটা হলো কি, আমি প্যারাগ্রাফটাকে স্পেস কমাই দিলাম। প্যারাগ্রাফ অল সিলেক্ট করার পরে আপনারা ওই যে থ্রি ডট আছে সেখানে যাবেন। তো আবারও বলি, আমরা যে এইগুলোকে আপনার মতো করে আপনি বোল্ড করবেন, ফন্ট কমাবেন, আন্ডারলাইন করবেন, আপনার ইচ্ছা। আমি এখন করে নিলাম কারিকুলাম বেটা। তো এই যে দেখেন, আমরা এখন যে নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, পার্মানেন্ট এড্রেস, এগুলোকে আমরা বোল্ড করব। তো আমরা যদি বোল্ড করতে যাই তাহলে সব লাইন চলে আসবে। তো আপনি অল্টার চাপে এটাকে সিলেক্ট করবেন। প্রথমে কার্সরটাকে রাখবেন নেমের সামনে, রাখে অল্টার চাপলে কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে যাবে। তো দেখেন এখন আমি একটু করে নিলাম এটাকে, নেমের সামনে আপনি করবেন। দেখেন এভাবে যদি আমরা বোল্ড করতে যাই তাহলে কিন্তু সব লাইন সিলেক্ট হয়ে যায়। তো আমরা কি করব, নেমের সামনে কার্সরটাকে রেখে অল্টার চাপে যদি আমরা একটু নিচে হুইল টানি তাহলে দেখেন অলরেডি কিন্তু যতটুকু সিলেক্ট করবেন ততটুকু হবে। আমরা বোল্ড করে নিলাম, তাতে হলো কি আমার কোনো সমস্যা এলো না। তো এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা এটাকেও আমরা একটু বোল্ড করে নেব, তারপর কালার দেবো। দেখেন আমি এটাকে এখন বোল্ড করে নিলাম। এখন আমি একটু কালার ধরাই দিই। দেখেন আপনার মতো সুবিধা মতো আপনাকে যে কালারটা ভালো লাগে সেটা আপনি অ্যাড করে নেবেন। আমার এই কালারটা, তারপরে আমরা এখানে কি করলাম, বোল্ড করে অ্যালাইনমেন্ট করে তারপরে এটাকে আমি কালার ধরাবো। ব্যাকগ্রাউন্ডে আপনি কালার দিতে পারেন। দেখেন ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার জন্য এখানে যাবেন, আপনার যেটা পছন্দ হয় সেটা দিয়ে দিবেন। তবে অবশ্যই কালার কম্বিনেশনটা একটু ভালো রাখার চেষ্টা করবেন, কারণ কালার কম্বিনেশন না হলে আপনার লেখাটা ফুটবে না। দেখেন এখানে কিন্তু লেখা ফুটেনি, এখন কিন্তু লেখাটা আমার ফুটছে। দেখেন অলরেডি কিন্তু লেখাটা ফুটছে। তো এটাকে আমরা কি করব, এখন মিডল করে দেব, মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। তো কম্পিউটার এক্সপিরিয়েন্স চাইলে আপনি এটাকে বোল্ড করে আন্ডারলাইন করতে পারেন। তো আমি অলরেডি বোল্ড করলাম, আন্ডারলাইন করলাম। চাইলে আপনি কালারও ধরাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আসলো কি এক্সপিরিয়েন্সটাকেও আমি একটু কি করলাম, বোল্ড করলাম, বোল্ড করে একটু কালার ধরাই দিচ্ছি। আপনি চাইলে আপনারাও কালার ধরাই দিবেন। খুব ইজিলি ভাবে, দেখেন বন্ধুরা, খুব ইজিলি ভাবে কিন্তু আপনারা এই কাজটা বাসায় বসে করতে পারেন। এই কাজের জন্য আপনি যদি কম্পিউটার অপারেটরের কাছে যান, মিনিমাম আপনার কাছে 100 থেকে 150 টাকা নিয়ে নেবে। তো এই কাজটা আপনারা আপনার বাসায় যদি একটা কম্পিউটার থাকে তাহলে আপনি কিন্তু নিজেরাই করতে পারবেন। তো সিগনেচারের উপরে আপনি চাইলে কিন্তু একটা মাত্রা দিতে পারেন বা একটা দাগ দিতে পারেন। তো আমরা দেখেন এটাকেও কালার ধরাচ্ছি, কালার ধরার পরে আমরা ব্যাকগ্রাউন্ডে কালার দিব। দেখেন এটা যেখানে আপনার যে কালারটা ভালো লাগে সেটাও আপনারা দিয়ে দিতে পারেন। তো আপনারা চাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার খুশি, আপনি কিভাবে আপনার ছবিটাকে গর্জিয়াস করবেন অর্থাৎ আকর্ষণীয় করে তুলবেন সেটা আপনার কাজ। এটা আপনার উপর ডিপেন্ড করবে। কিন্তু একজন কম্পিউটার অপারেটরের কাছে গেলে সে চাইবে তাড়াতাড়ি আপনাকে কিভাবে কাজটা করে দিতে পারে, কারণ আপনার কাজ শেষ হয়ে গেলে কিন্তু আরেকটা কাজ সে ধরবে। তো আমাদের মোটামুটি সব তথ্য দেওয়া শেষ এডুকেশন ব্যাগে। এখন যে কাজটা হলো আমাদের এখন ছবি অ্যাড করা। এখানে আমরা কিভাবে ছবি অ্যাড করব। তো এই কাজটার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আপনি যে জায়গায় ছবি সিলেক্ট করতে চাচ্ছেন বা যে জায়গায় ছবি করতে চাচ্ছেন, দেখেন আমি মার্ক করছি যে এই জায়গাটাতে আমরা ছবি অ্যাড করব। তো এই কাজটা আপনি কিভাবে করবেন, আপনি চলে যাবেন হোম থেকেও আপনি যেতে পারেন বা অফিস বাটন থেকেও কিন্তু এখানে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। আবার আপনি সরাসরি যে ছবিটা আনতে চাচ্ছেন সেই ছবিটাকে আপনি করে ডিরেক্টলি ধরে কিন্তু এখানে আনে ছেড়ে দিতে পারেন, টেনে আনে ছেড়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি আমার ছবি যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারটা আমি এখন দেখতেছি বা খুঁজতেছি যে আমার ছবিটা কোথায় আছে। দেখেন আমার ছবিটা আছে এই যে এই ফোল্ডারে, এই ফোল্ডার থেকে এই যে দেখেন আমি এই ছবিটা অ্যাড করব। আপনি চাইলে এই ছবিটা কিন্তু সরাসরি এখানে আনে কি করতে পারেন, ড্রাগ করে দিতে পারেন। দেখেন এই ছবি অলরেডি চলে আসছে। এই ছবিটা আসার পরে ছবিটার উপর ডাবল ক্লিক দিবেন। ডাবল ক্লিক দিলে আপনার ফরম্যাট নামে একটা অপশন আসবে। দেখেন উপরে কিন্তু ফরম্যাট নামে একটা অপশন আসছে। তারপর টেক্সট ওয়াপিং, এই টেক্সট ওয়াপিং এ গিয়ে ইনফন্ট টেক্সট করে দিবেন। ইনফন্ট টেক্সট করে দিলে আপনি এই ছবিটা যে কোনো জায়গায় নড়াইতে পারবেন। ইনফন্ট টেক্সট না করা পর্যন্ত কিন্তু সরাইতে পারবেন না। তো এই কোনায় কার্সর ধরে আপনি কন্ট্রোল বাটন চাপে ধরবেন, তাহলে আপনার ইচ্ছা মতো বড় ছোট করতে পারবেন। দেখেন আমি কিন্তু অলরেডি ছোট করে নিলাম। তো আমার ছবি কিন্তু অলরেডি চলে আসে। দেখেন আমি এখানে টেনে আনে বসাইলাম। এখন আপনি আপনার সুবিধা মতো টেনে হেঁচড়ে বড় করে নেবেন, কোনো সমস্যা নেই। এখন যে কাজটা হলো, ছবিটাতে আমরা এখন একটা বর্ডার দিব। বর্ডার দিতে গেলে দেখেন এই ফরম্যাটে ওখানে দেখেন অলরেডি কিন্তু ওই যে আমরা এই জায়গায় যাব, আপনি এখন বর্ডারটা কত দিবেন সেটা। এখন বর্ডারকে আমি কালার ধরাই দেবো। দেখেন আমি বর্ডারকে অলরেডি কালার ধরাই দিলাম। দেখেন আমাদের কিন্তু অলরেডি কাজ শেষ। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা খুব সহজে এবং খুব অল্প সময়ের মধ্যে আমাদের একটা সিভি স্ট্যান্ডার্ড অর্থাৎ ভালো মানের সিভি কিন্তু তৈরি করে ফেলছি। তো বন্ধুরা আমার সামনে আরো একটা ভিডিও আসবে যেটাতে আমরা কিভাবে প্রফেশনাল সিভি তৈরি করতে পারি এমএস ওয়ার্ডে সেটা সম্পর্কে। তবে বন্ধুরা আমি আশা করি যতটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, হয়তোবা আপনারা এই ভিডিও দেখে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারলেন। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের অবশ্যই কাজে লাগবে এবং অবশ্যই নতুনদের জন্য। আমি আবারও বলি, আমি ভিডিওগুলো তৈরি করি মূলত নতুনদের জন্য, কারণ এইরকম ভিডিও ইউটিউবে অনেকগুলো আছে, আপনি সার্চ দিলে অনেকগুলো পাবেন। কারণ আমি কাজ শুরু করছি একবারে নতুনদের জন্য, বুঝতে পারছেন? তো আবারও বলি, আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থেকে থাকে কোনো বিষয়ে জানার বা কোনো বিষয়ে বলার, তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করবেন, আমি সেই অনুযায়ী আপনাদেরকে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।